আছো তোমরা? আশা করি ভালোই আছো। আমাকে চিনতে পেরেছো? আমি তোমাদের মোস্ট ইনোসেন্ট মনিরা আপু। সো ভিডিওটা দিতে আমি অনেক বেশি দেরি করে ফেলেছি, সেই জন্য সরি। তবে আমি এখন থেকে কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করব। এখন দেখার বিষয় তোমাদের মধ্যে কে কে আমাকে মনে রেখেছো। তোমাদের জন্য একটা রিকোয়েস্ট, প্লিজ সাপোর্ট মি। তোমরা আগের মতো আমার পাশে থাকবে। অ্যান্ড লাস্টলি, ইগনোর দ্য নয়েজ প্লিজ। সো চলো ভিডিও শুরু করা যাক। আমি এখানে কেন এলাম, আর এখানে আমি করবোটাই বা কি? যেহব ভাইয়া যে কেন আমাকে এখানে পাঠালো? রাজপ্রাসাদের মতো বাড়িটির ড্রয়িং রুমে বছর 19-এর এক মেয়ে দাঁড়িয়ে আছে। এদিক ওদিক তাকিতকি করছে, কেউ আসবে সেই আশায়। তবে বাড়িটিতে আপাতত কোনো মানুষকে সে দেখতে পাচ্ছে না। মেয়েটি যখন চিন্তায় এদিক ওদিক তাকাচ্ছিল, তখনই পেছন থেকে এক গম্ভীর পুরুষালী কণ্ঠ শোনা যায়। সো তুমি সেই মেয়ে যার কথা হোপ আমাকে বলেছিল? হঠাৎ কারো উপস্থিতিতে মেয়েটি হকচকিয়ে যায়। বুকে হাত দিয়ে জোরে জোরে দুটো নিঃশ্বাস নেয়। তারপর ভীত নয়নে পেছনে ঘুরে তাকায়। সামনে দাঁড়িয়ে আছে খুবই সুদর্শন এক পুরুষ। লোকটির বর্ণনা আমি আলাদা করে দিচ্ছি না, তবে লোকটির পরনে ছিল ব্ল্যাক শার্ট অ্যান্ড প্যান্ট। মেয়েটি ভয়ে দুপা পিছিয়ে যায়, কণ্ঠ স্বাভাবিক রাখার চেষ্টা করে বলে, হ্যাঁ কিন্তু আপনি কে? আর আমার কথাই বা জানলেন কিভাবে? লোকটা কিঞ্চিত বিরক্ত হয়। তার বাড়িতে এসে তাকেই প্রশ্ন করে সে কে। হাউ ফানি। লোকটি পুনরায় গম্ভীর কণ্ঠে বলে, হোয়াট দ্য হেল, তুমি যার কাছে এসেছো তাকেই চেনো না? লিসেন, জব ইজ মাই পিএ অ্যান্ড সে তোমাকে আমার কাছে পাঠিয়েছে। বাই দ্য ওয়ে, তুমি কি মুখোশটা সরাতে পারবে? তাহলে আমার কথা বলতে সুবিধা হবে। মেয়েটি বোরকা এবং হিজাব পরিহিত ছিল। কাজল কালো দুটো চোখ ব্যতীত সবই ঢাকা। লোকটির কথায় মেয়েটি কিছুটা অস্বস্তিতে পড়লেও কিছু মুহূর্ত ভেবে ইচ্ছা না থাকলেও মুখোশ খোলে, কারণ সে চায় না কোনো ঝামেলা করতে, যদি লোকটি তাকে আর সাহায্য না করে সেই ভয়ে। লোকটি বিরক্তি নিয়ে এতক্ষণ তাকিয়ে থাকলেও এবার তার দৃষ্টি শিথিল হয়, চোখ জলজল করে ওঠে। মেয়েটিকে দেখে সে মুগ্ধ হয়েছে। পর্দায় যে নারীর আসল সৌন্দর্য, সেটা মেয়েটিকে না দেখলে সে বুঝতে পারতো না। সরি আপনাকে চিনতে না পারার জন্য। তো আমি কি জানতে পারি আমাকে এখানে কেন পাঠানো হয়েছে? মানে আমাকে কি করতে হবে? লোকটি তখনও ঠাই তাকিয়েছিল মেয়েটির দিকে। হঠাৎ মেয়েটির কথায় তার ধ্যান ভাঙে। লোকটি সোফায় গিয়ে বসে এবং ইশারায় মেয়েটিকেও বসতে বলে। অফকোর্স, তুমি না জানলে কিভাবে হবে। লিসেন, আমি শুনেছি তোমার টাকার খুব দরকার, আর আমার দরকার একজন বেড পার্টনারের। সো আমি চাই তুমি এক রাতের জন্য আমার বেড পার্টনার হয়ে যাও। বিনিময়ে তোমার যত টাকা লাগে তুমি নিতে পারো। উক্ত কথাটা শুনে মেয়েটির বুক কেঁপে ওঠে। শেষে কিনা তার নারীত্বের উপর চোখ পড়েছে। না, আমি এটা করতে পারবো না। হ্যাঁ মানছি আমার টাকার খুব দরকার, তাই বলে আমি নিজেকে বিক্রি করে দিতে পারবো না। হোয়াট এভার, তোমার ইচ্ছা না থাকলে আমি তোমাকে জোর করব না। অফকোর্স আমি নতুন পার্টনার পেয়ে যাব, বাট তুমি হাজার চেষ্টা করলেও তোমার প্রয়োজন মতো টাকা পাবে না। বাই দ্য ওয়ে, ইফ ইউ ওয়ান্ট দেন কাম টু মি, আই উইল অলওয়েজ রেডি ফর হেল্প ইউ। এটা বলে লোকটি সেখান থেকে ওপরে চলে যায়, আর মেয়েটি ভাবতে থাকে তার ঠিক কী করা উচিত। তার ইমার্জেন্সি টাকার দরকার, কিন্তু টাকার জন্য সে নিজের শরীর বিক্রি করতে পারে না। ওয়েট, তোমরা হয়তো কিছুই বুঝতে পারোনি। চলো আমি তোমাদেরকে বুঝিয়ে বলছি। মেয়েটির নাম হলো জিমিন। জিমিন মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করে। কিছুদিন আগে জিমিনের বাবা একটা কার অ্যাক্সিডেন্টে মারা যায়। জিমিনের মা অনেক আগে থেকেই অসুস্থ ছিল, আর তার বাবা মারা যাওয়ার শোকে তিনি আরও বেশি অসুস্থ হয়ে পড়ে। জিমিন তাকে হসপিটালে নিয়ে গেলে জানতে পারে তার মায়ের ব্রেন টিউমার রয়েছে, আর দ্রুত অপারেশন না করলে তাকে বাঁচানো সম্ভব নয়। জিমিনের মায়ের অপারেশনের জন্য অনেক টাকার প্রয়োজন ছিল, যেটা জিমিনের কাছে ছিল না। জিমিন অনেক জায়গায় কাজ খোঁজে, সাহায্যের জন্য হাত পাতে, কিন্তু কোনো লাভ হয় না। জিমিন যখন চিন্তায় কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছিল না, তখনই তার দেখা হয় জেহবের সাথে। জেহব বলে জিমিনকে সাহায্য করবে, তাই জিমিন জেহবকে সব কিছু খুলে বলে। সব শুনে জেহব বলে, আমি এমন একজনকে চিনি যে তোমাকে তোমার প্রয়োজনের সব টাকা দেবে, কিন্তু এর বিনিময়ে তাকেও কিছু দিতে হবে। জিমিন তখন আর কিছু ভাবতে পারে না, তাই সে জেহবের কথা মতো লোকটার সাথে দেখা করতে চলে যায়, এটা না জেনে যে তাকে ঠিক কী কাজ করতে হবে। এদিকে লোকটি মানে জাঙ্কুক হচ্ছে এই শহরের টপ বিজনেসম্যানদের মধ্যে একজন। তার টাকা পয়সার কোনো অভাব নেই, শুধু অভাব একজন ভালোবাসার মানুষের।
জাঙ্কুক এখনো পর্যন্ত কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকায়নি। সে চায় তার ভালোবাসার মানুষটিকে বিয়ে করবে, কিন্তু আফসোস এখনো পর্যন্ত কোনো মেয়েই তার মন জয় করতে পারেনি। এদিকে জাঙ্কুকের মা বাবা খুব চিন্তিত। যদি এভাবে ভালোবাসার জন্য ওয়েট করে তাহলে হয়তো তাদের ছেলের কখনো বিয়েই হবে না, কারণ এখনকার দিনে ভালোবাসা পাওয়া এত সহজ না। জাঙ্কুক বুঝতে পেরেছে এখন তার একজন বেড পার্টনার দরকার। আর কত নিজেকে কন্ট্রোল করবে, কিন্তু সে তো বিয়ে ছাড়া পার্টনার চায়, তাও আবার একজন ভালো মেয়ে। এটা তো এত সহজ না। জাঙ্কুক তার স্টাডি রুমে বসেছিল, সামনে জেহব দাঁড়িয়ে। কিছুক্ষণ চুপ থেকে জাঙ্কুক বলে, শোনো যে হোক, জিমিনকে আমার যেভাবেই হোক চাই, বিকজ আই লাইক দিস টাইপ অফ গার্ল অ্যান্ড অলসো শি ইজ ভেরি হট অ্যান্ড সেক্সি অ্যান্ড নিড হার অ্যাট এনি কাস্ট। দরকার হলে তুমি তার মায়ের সাথে কথা বলবে, কিন্তু যেভাবেই হোক ওকে আমার চাই। ওকে বস, আমি ওদের সাথে কথা বলবো অ্যান্ড আমি কথা দিচ্ছি আপনি খুব তাড়াতাড়ি জিমিনকে পেয়ে যাবেন। কথাটা শুনে জাঙ্কুক পৈশাচিক হাসি দেয়। এদিকে জিমিন হসপিটালে যায়। সেখানে গিয়ে তার মায়ের এমন খারাপ অবস্থা দেখে জিমিন কান্না করে দেয়। সে চায় তার মাকে বাঁচাতে, তাই সে এবার নিজের কথা না ভেবে জাঙ্কুকের বেড পার্টনার হওয়ার সিদ্ধান্ত নেয়। এই পৃথিবীতে যে বিনিময় ছাড়া কিছু হয় না। জিমিনের এইসব ভাবনার মাঝে সেখানে জেহব এসে উপস্থিত হয়। জেহব ভাইয়া, আপনি এখানে কি করছেন? আন্টির সাথে দেখা করতে এসেছি। শুনলাম আন্টির অবস্থা তেমন ভালো না, তাই দেখা করতে এলাম। বলা তো যায় না আবার কখন। যাই হোক ভাইয়া, আমি আমি মিস্টার জিওনের বেড পার্টনার হতে রাজি, কিন্তু প্লিজ আপনি আমার মায়ের অপারেশনের ব্যবস্থা করুন। আমি আমার মাকে বাঁচাতে চাই। এই তো গুড গার্লের মতো কথা। আচ্ছা তুমি তাহলে এখন আমার সাথে চলো। চিন্তা করো না, তুমি ফিরে এসে দেখবে তোমার মা একদম সুস্থ আছেন। ইচ্ছা না থাকলেও জিমিন তার মাকে রেখে জেহপের সাথে চলে যায়। মনে মনে সে খুবই ভয় পাচ্ছে। সে কি আদৌ কোনো সঠিক সিদ্ধান্ত নিয়েছে? এদিকে জাঙ্কুক যখন শুনে জিমিন তার বেড পার্টনার হওয়ার জন্য রাজি, তখন তার ভেতরে দুষ্ট জাঙ্কুক জাগ্রত হতে শুরু করে। জিমিন জাঙ্কুকের রাজপ্রাসাদের মতো বাড়িতে এসে পৌঁছায়। মনে মনে জিমিন ভাবতে থাকে, উনি এত বড় লোক, কিন্তু আমার মতো একটা মেয়েকে কেন ওনার বেড পার্টনার বানাতে চাচ্ছেন? আমার থেকে তো হাজারো গুণ ভালো মেয়ে আছে, তাহলে আমিই কেন? আর কেনই বা উনি আমাকে এতগুলো টাকা দিয়ে সাহায্য করছেন? পতিতালয়ে গেলে তো না তেমন টাকা খরচ হতো না। এক রাতের জন্য এতগুলো টাকা নষ্ট করার কোনো মানেই হয় না। যাই হোক, আমি ওনার কথা ভাবছি কেন? আমি এতগুলো টাকা পাবো, এতে তো আমারই ভালো। জিমিনের ভাবনার মাঝেই জাঙ্কুক সেখানে আসে। কিছুক্ষণ আপাদমস্তক দেখে নেয় জিমিনকে, তারপর বলে, ওয়েলকাম জিমিন, ওয়েলকাম। ফাইনালি ইউ আর হিয়ার। মিস্টার জিওন, মানে আমি আসলে, জিমিন খুব ভয় পাচ্ছিল, তার কি বলা উচিত বুঝতে পারছে না। জাঙ্কুক একটা জিনিস খুব ভালো করেই বুঝতে পেরেছে, জিমিন খুব ভালো মেয়ে। টাকার দরকার না হলে কখনোই আসতো না তার কাছে। তার উপর জিমিন অনেক সুন্দরী। জাঙ্কুকের জিমিনকে ভালো লেগে যায়। জাঙ্কুক এবার একটা দুষ্ট বুদ্ধি আটে। শোনো জিমিন, আমি তোমাকে কিছু বলতে চাই। অবশ্য কথাটা তোমার ভালোর জন্যই বলবো। হ্যাঁ বলুন, কি কথা? আসলে আমি তোমাকে দেখেই বুঝতে পেরেছি তুমি কোন ধরনের মেয়ে। অসহায় না হলে তুমি কখনোই আমার এমন প্রস্তাবে রাজি হতে না। তুমি কোনো রকম হারাম সম্পর্কে জড়াতে চাও না। যাই হোক, আমি বলেছি আমার তোমাকে এক রাতের জন্য চাই, কিন্তু এভাবে শারীরিক সম্পর্ক করা হারাম। তাই বলছিলাম যতক্ষণ আমি তোমাকে ইউজ করব ততক্ষণের জন্য আমাকে বিয়ে করতে পারো। আমার চাহিদা মিটে গেলে ডিভোর্স দিয়ে দেবে। কথাটা কিন্তু আমি তোমার ভালোর জন্যই বললাম। এবার তুমি ভেবে দেখো কি করবে। জাঙ্কুক একটা বাঁকা হাসি দিয়ে জেহবের দিকে তাকায়। বসের পরিকল্পনা জেহব বুঝতে পেরেছে। জিমিন চুপচাপ দাঁড়িয়ে আছে, মাথায় তার হাজার রকমের চিন্তা। এক হিসেবে জাঙ্কুক ঠিকই বলেছে, বিয়ে করলে তারা আর হারাম সম্পর্কে জড়িত হবে না। কিন্তু তাই বলে বিয়ের মতো এত বড় একটা সিদ্ধান্ত জিমিন একা কিভাবে নেবে? তার উপর জাঙ্কুককে সে চেনে না, জানে না লোকটা আদৌ ভালো কিনা খারাপ সেটাও সে জানে না। এরকম অচেনা একটা লোককে বিয়ে করার মতো সিদ্ধান্ত নেওয়া কি আসলেই ঠিক হবে? পরক্ষণেই তার মনে পড়ে জাঙ্কুক তো তাকে এক রাতের জন্য চায়, তাহলে পরের দিন তো তাকে ডিভোর্স দিয়ে দেবে। এত চিন্তা করার কি আছে? বেশ কিছুক্ষণ চুপ থেকে জিমিন বলে, ঠিক আছে আপনি যেমন বলছেন, তবে পরের দিনই কিন্তু আমাকে ডিভোর্স দিয়ে দিতে হবে। আমি চাই না মা সুস্থ হয়ে জানুক আমি এমন একটা কাজ করেছি ওনাকে বাঁচাতে।
জাঙ্কুক জেহুককে ইশারা করে আর সাথে সাথে জেহুক কাজে আনতে চলে যায়। এদিকে জাঙ্কুকের এক ইশারায় বাড়িতে পার্লারের লোকজন এসে উপস্থিত হয়। জিমিন তো শুধু হা করে দেখছে, কি যে হচ্ছে সে কিছুই বুঝতে পারছে না। একদিনের জন্য এত আয়োজনের কি প্রয়োজন? ম্যাম চলুন আপনাকে রেডি করে দেই। মিস্টার জিয়ন, ওনারা এখানে কেন এসেছেন? আর এই বিয়েটা তো মাত্র একদিনের জন্য, তাহলে রেডি হতে হবে কেন? বিয়েটা একদিনের জন্য হোক আর বহুদিনের জন্যই হোক, বিয়ে তো বিয়েই। আর আমি চাই আমার ওয়াইফ আর 5টা ওয়াইফের মতোই সেজেগুজে আমার জন্য বাসর ঘরে ওয়েট করবে। সো প্লিজ ওদের সাথে যাও। জিমিনের আর কিছুই বলার নেই, কারণ বিয়েতে সে নিজে থেকেই রাজি হয়েছে। হয়তো জাঙ্কুকের এই প্রস্তাবে রাজি হওয়াটা তার বোকামি হয়েছে, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়া এবং পর্দা করা একটা মেয়ে কখনোই চাইবে না হারাম সম্পর্ক করতে। আর সেই জন্য জাঙ্কুকের প্রস্তাবটা জিমিনের জন্য বেস্ট অপশন। তারপর পার্লারের লোকজন জিমিনকে উপরে নিয়ে যায় এবং জাঙ্কুকের মনের মতো করে সাজিয়ে দেয়। এদিকে জাঙ্কুকও খুব সুন্দর করে রেডি হয়েছে। জাঙ্কুক এমনিতেই অনেক হ্যান্ডসাম, আর এখন বিয়ের সাজে তো পুরো আগুন লাগছে। তৈরি হওয়ার পর যখন জিমিনকে জাঙ্কুকের সামনে আনা হয়, তখন জিমিনকে দেখে কয়েক সেকেন্ডের জন্য জাঙ্কুক জিমিনের মাঝে হারিয়ে যায়। পরক্ষণে এই ব্যাপারটা বুঝতে পেরে জাঙ্কুক ফিক করে হেসে দেয়। তারপর জিকুকের বিয়ে শুরু হয়। যেহেতু বিয়েটা এক রাতের জন্য, তাই তারা কয়েকজন ছাড়া বিয়ের ব্যাপারে আর কেউই জানে না। স্বাভাবিকভাবেই বিয়ে সম্পন্ন হয়। তারপর জাঙ্কুক ব্রাইডাল স্টাইলে কোলে নিয়ে জিমিনকে ওপরে নিজের রুমে নিয়ে যায়। জাঙ্কুক আর দেরি করতে চাচ্ছে না, তাই সে জিমিনকে শুয়ে দিয়ে জিমিনের উপর উঠে পড়ে আর ডিপলি জিমিনকে কিস করতে থাকে। এই প্রথম এভাবে কোনো ছেলের স্পর্শ পেয়ে জিমিনের কেমন যেন লাগছে। বেশ কিছুক্ষণ পর জাঙ্কুক কিস ব্রেক করে এবং দুজনেই জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। এবার জাঙ্কুক জিমিনকে আন্ড্রেস করে ফেলে। জিমিন বেচারি হাত দিয়ে নিজেকে ঢাকার বৃথা চেষ্টা করতে থাকে। ইয়াহ কাম অন, এখানে আমরা সেক্স করছি, কোনো ফিল্মের শুটিং না যে তুমি এমন করবে। বাই দ্য ওয়ে বেবি গার্ল, ইউ লুক সো মাচ ফ্রিকিং হট। জাঙ্কুকের এমন লাগামহীন কথায় জিমিন লজ্জায় মাথা নিচু করে ফেলে। লোকটার মুখে কি কিছুই আটকায় না? বাধ্য হয়ে জিমিনকে নিজের হাত সরাতে হয়। লজ্জায় জিমিন চোখ বন্ধ করে ফেলে, কারণ এই অবস্থায় সে জাঙ্কুকের দিকে তাকাতে পারবে না। এদিকে জাঙ্কুক তো মহা আনন্দে জিমিনকে টেস্ট করায় ব্যস্ত। জাঙ্কুকের এমন আদরে জিমিন যে ঠিক আছে তা কিন্তু নয়। জাঙ্কুকের সাথে সাথে জিমিনও উত্তেজিত হয়ে পড়েছে, আর জিমিনের সরেও সরাইগুলো তো জাঙ্কুককে রীতিমতো পাগল করে দিচ্ছে। এবার সময় আসে আসল জিনিসের, যেটার জন্য তোমরা এতক্ষণ অপেক্ষা করছিলে। বায়দা রাস্তা পরেরটুকু কেমন হবে সেটা তোমরা ইমেজিন করে নাও। তারপর আর কি, সারা রাত জাঙ্কুক জিমিনের সাথে ওইসব করে আর জিমিনকেও সবকিছু সহ্য করতে হয়। সকালে ক্লান্ত হয়ে জিমিন ঘুমিয়ে পড়ে আর জাঙ্কুকও জিমিনকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। সকাল 11টায় জাঙ্কুকের ঘুম ভাঙে। সে তাকিয়ে দেখে জিমিন তার পাশে নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। জাঙ্কুক আস্তে আস্তে জিমিনের উপর থেকে ব্ল্যাঙ্কেটটা সরায় আর জিমিনের পা থেকে মাথা অবধি দেখতে থাকে। You're so sexy baby girl, I wanna taste you more and more. এটা বলে জাঙ্কুক জিমিনের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। ঘুমের মধ্যে জিমিন অনুভব করতে পারছিল সে আর নিঃশ্বাস নিতে পারছে না, তাই তার ঘুম ভেঙে যায়। জিমিন চোখ খুলে দেখে জাঙ্কুক তাকে কিস করছে। জিমিন ধাক্কা দিয়ে জাঙ্কুককে সরিয়ে দেয় আর দূরে সরে যায়। নিচের দিকে তাকিয়ে দেখে তার শরীরে একটা সুতোও নেই, আর জাঙ্কুক তার দিকেই তাকিয়ে আছে। জিমিন কোনো রকমে ব্ল্যাঙ্কেট দিয়ে নিজেকে ঢেকে ফেলে। কাম অন, আমাদের মধ্যে অলরেডি সব কিছু হয়ে গেছে আর তুমি এখনো লজ্জা পাচ্ছ? জিমিন লজ্জায় আর কিছু বলতে পারে না। কথা ঘুরিয়ে বলে, আমার মা কেমন আছে? ওনার অপারেশন সাকসেসফুল হয়েছে তো? হ্যাঁ, আন্টি এখন ভালো আছে। ফ্রেশ হয়ে রেডি হয়ে নাও, তোমাকে নিয়ে হসপিটালে যাব। জিমিনের মা ঠিক আছে শুনে জিমিন খুব খুশি হয়ে যায়। জিমিন তাড়াহুড়ো করে উঠতে নিলে বুঝতে পারে এখন তাড়াহুড়ো করা তার পক্ষে সম্ভব না, কারণ এখন তার হাঁটতে খুব কষ্ট হবে। ব্যাপারটা বুঝতে পারে জাঙ্কুক জিমিনকে কোলে তুলে নেয় এবং ওরা দুজন একসাথে ফ্রেশ হতে যায়। জিমিন খুব লজ্জা পাচ্ছিল, কিন্তু জাঙ্কুকের এসবে খেয়াল নেই, সে তো জিমিনকে দেখায় ব্যস্ত। ফ্রেশ হয়ে এসে ওরা দুজন ব্রেকফাস্ট করে নেয়। তারপর জিমিন রেডি হয়ে নেয় হসপিটালে যাওয়ার জন্য। জাঙ্কুক আগে থেকে জিমিনের জন্য সবকিছু রেডি করে রেখেছিল, তাই জিমিনের কোনো রকম সমস্যা হয় না। জাঙ্কুক জানে জিমিন পর্দা করে, আর এতে জাঙ্কুক খুব খুশিও হয়, কারণ জিমিনকে জাঙ্কুক ছাড়া আর কেউই দেখতে পারবে না। তাই সে নিজের পছন্দ মতো জিমিনের জন্য বোরকা সিলেক্ট করে দেয়। হসপিটালে গিয়ে নিজের মাকে সুস্থ দেখে জিমিন অনেক খুশি হয়ে যায়। বাই দ্য ওয়ে,
এক রাতেই কিভাবে সুস্থ হলো সেটা কিন্তু আমি জানি না। তোমরা আবার লজিক খুঁজতে যাও না। জিমিন গিয়ে তার মাকে জড়িয়ে ধরে, তবে জিমিনের হাঁটা দেখে জিমিনের মা বুঝে যায় যে জিমিনের সাথে কিছু একটা হয়েছে। পাগলি মেয়ে আমার, এত কান্না করছিস কেন? আমি তো একদম ঠিক আছি। তুমি জানো তোমার জন্য আমি কত চিন্তা করছিলাম। কেন তুমি এসব আমার থেকে লুকিয়ে রেখেছিলে? আজকে যদি তোমার কিছু হয়ে যেত তাহলে আমার কি হতো? আরে আমার তো কিছু হয়নি, তাই না? তাহলে তুই কেন এসব কথা ভেবে কষ্ট পাচ্ছিস? কিন্তু জিমিনের কান্না কিছুতেই থামছে না। তখনই সেখানে জাঙ্কুক আসে, আর জাঙ্কুককে দেখে আইও কিছুটা অবাক হয়ে যায়। জিমিন, উনিকে? ওনাকে তো ঠিক চিনলাম না। জিমিন কিছু বলার আগেই জাঙ্কুক বলে ওঠে, আমি হচ্ছে জিমিনের হাজবেন্ড। কথাটা শুনে আয়ু অবাক দৃষ্টিতে জাঙ্কুকের দিকে তাকায়, আর জিমিন তো পুরো তব্দা খেয়ে যায়। আজকে তো তাদের ডিভোর্স দেওয়ার কথা ছিল, তাহলে জাঙ্কুক কেন তার মাকে বলল সে জিমিনের হাজবেন্ড? এদিকে জিমিন আইয়ুকে না জানিয়ে বিয়ে করে ফেলেছে। আইয়ু তো সেই লেভেলের শক খায়। জিমিন, উনি সব কি বলছেন? তুই বিয়ে করে ফেলেছিস? না, মানে আসলে মা। জিমিন কি বলবে বুঝতে পারছে না। এর মধ্যে জাঙ্কুক হাত বাড়িয়ে বলে, মা আমি বলছি, আসলে আমি ওকে খুব পছন্দ করতাম, আর যখন শুনলাম আপনারই অবস্থা আর ও কাজ খুঁজছে, তখন আমি ওকে সাহায্য করতে চেয়েছিলাম। কিন্তু ও আমার থেকে এমনি এমনি এতগুলো টাকা নিতে রাজি হয়নি। তারপর অনেক কষ্টে আমি ওকে রাজি করিয়েছি আমাকে বিয়ে করার জন্য। বিয়ের পর তো আমার যা কিছু সব ওরই। আর আপনার অবস্থা তখন এত ভালো ছিল না, তাই না জানিয়ে বিয়েটা করতে হলো। সরি মা। জাঙ্কুকের এইসব কথা শুনে জিমিন তো তব্দা খেয়ে যায়, আর আইয়ুর চোখে পানি চলে আসে। জাঙ্কুকের মা ডাক শুনেই তো আইয়ু জাঙ্কুকের প্রতি গলে গেছে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ বাবা, তুমি না থাকলে তো আমি আমার মেয়ের সাথে দেখাই করতে পারতাম না। আমি তোমার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো। আরে মা, আপনি এসব কি বলছেন? মা কি কখনো ছেলের কাছে কৃতজ্ঞ থাকতে পারে? চিন্তা করবেন না, আমি আপনার কাছ থেকে আপনার মেয়েকে দূরে সরিয়ে নেব না। আপনি সুস্থ হলে আপনি আপনার মেয়ের সাথেই থাকবেন। এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে। এই তুই চুপ কর তো। আর এখন থেকে তুই সব সময় জামাইয়ের কথা শুনবি। আর তোমাকে অনেক ধন্যবাদ বাবা, তুমি আমাদের জন্য এত কিছু করেছো। আর ধন্যবাদ দেওয়া ছাড়া তোমাকে আর দেওয়ার মতো কিছুই নেই আমার কাছে। আরে মা, এভাবে বলবেন না। আপনি আমাকে যে জিনিস দিয়েছেন সেটার কাছে এসবের তো কোনো তুলনাই হয় না। আপনার মেয়ের কাছে তো এসব সামান্য ব্যাপার। জিমিনের এখন মরে যেতে ইচ্ছা করছে। এই ছেলেটা একটু বেশি কথা বলে। এদিকে আইও তো এমন একটা মেয়ে জামাই পেয়ে খুশি তো আত্মহারা হয়ে যায়। জিমিন রাগে চোখে জাঙ্কুকের দিকে তাকায়, আর জাঙ্কুক জিমিনের উদ্দেশ্যে স্মার্ট করতে থাকে। তারপর জিমিন আয়ুকে খাইয়ে দেয়, আর ডক্টর এসে আয়ুকে ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে দেয়। আর জিকুক আয়ুর রুম থেকে বেরিয়ে আসে। আপনি মাকে এসব কেন বলেছেন? এই বিয়েটা তো ফেক, আর আজকে আমাদের ডিভোর্স দেওয়ার কথা। মা যদি সত্যিটা জানতে পারে তাহলে অনেক কষ্ট পাবে। এমনটা বলা আপনার উচিত হয়নি। হে লিসেন, 6 মাসের আগে কোনোভাবেই ডিভোর্স দেওয়া সম্ভব না, তাই আমরাও দিতে পারবো না। আর আমরা যেহেতু হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, তাই আগামী 6 মাস আমাদেরকে একসাথেই থাকতে হবে। এই কথা শুনে তো জিমিনের মাথায় হাত। এবার জিমিন বুঝতে পারে সে কত বড় ভুল করেছে। সে যদি তখন একটু ভাবতো তাহলে আজকে জাঙ্কুককে তার বিয়ে করতে হতো না, আর না জাঙ্কুকের সাথে তার 6 মাস থাকতে হতো। কিন্তু এখন সবকিছু তার হাতের বাইরে চলে গেছে। এক রাতের হালাল সম্পর্কের জন্য সে 6টি মাসের জন্য নিজেকে জাঙ্কুকের হাতে তুলে দিল। এখন তার মরে যেতে ইচ্ছে করছে। জাঙ্কুক যে ইচ্ছে করে এসব করেছে সেটা আর বুঝতে বাকি নেই জিমিনের। জিমিনকে চুপচাপ করে দাঁড়িয়ে থাকতে দেখে জাঙ্কুক জিমিনের কাছে আসে, আর জিমিনের কোমর জড়িয়ে ধরে। হঠাৎ এমন কিছু ঘটায় জিমিন অপ্রস্তুত হয়ে পড়ে। আপনি এসব কি করছেন? এটা পাবলিক প্লেস, এখানে আপনি এসব করতে পারেন না। হ্যাঁ ওয়েট, আমার কাছে পাবলিক প্লেস বলে কিছু নেই। আমার যখন যা ইচ্ছা যেখানে ইচ্ছা সেখানেই করি। আর এখন থেকে আমি তোমার সাথে যা ইচ্ছা তাই করব। এটা কিন্তু ঠিক না। আমাদের বিয়েটা তো ফেক, তাহলে আপনি আমার সাথে এইসব কিভাবে করবেন? আর কাল রাতের ওইসব আমি আর করতে পারবো না, খুব কষ্ট হয়। এইসব বলে এখন কোনো লাভ নেই। বিয়েতে তুমিই রাজি হয়েছো, আর এখন যেহেতু আমরা বিবাহিত, তাই তোমাকে আমার সব কথা শুনতে হবে। আর সেক্স, ওটা তো আমাদের রোজকার রুটিন। এখন বাড়িতে চলো, যে হোক মায়ের খেয়াল রাখবে। এটা বলে জিমিনকে কোনো কথা বলতে না দিয়ে জাঙ্কুক টানতে টানতে জিমিনকে গাড়ির দিকে নিয়ে যায়, আর সোজা জিমিনকে নিয়ে বাড়িতে চলে যায়। জিমিনকে বাড়িতে রেখে জাঙ্কুক অফিসে চলে যায়। সারাদিন জিমিন তার সাথে কি কি হয়েছে সেসবই ভাবতে থাকে। রাতে জাঙ্কুক বাড়ি ফিরে দেখে জিমিন সোফায় বাচ্চাদের মতো ঘুমিয়ে আছে। জিমিনকে দেখে জাঙ্কুকের মুখে হাসি ফুটে ওঠে।
জাঙ্কুক জিমিনের কাছে আসে আর জিমিনের কপালে একটা কিস করে। ঠিক তখনই জিমিনের ঘুম ভেঙে যায় আর সে ভয় পেয়ে দূরে সরে যেতে নিলে জাঙ্কুক তাকে আরো কাছে নিয়ে আসে। কি কি করছেন আপনি? এভাবে কাছে আসছেন কেন? আমি এখন সেটাই করছি যেটার জন্য এতক্ষণ ওয়েট করেছি। সো বেবি গার্ল, বি রেডি ফর আওয়ার সেকেন্ড স্টেপ। এটা বলেই জাঙ্কুক জিমিনকে আন্ড্রেস করতে শুরু করে। জিমিন জাঙ্কুককে বাধা দেওয়ার চেষ্টা করে কিন্তু কোনো লাভ হয় না। প্লিজ আমার কথাটা শুনুন, আমি এখন এসবের জন্য রেডি নই। এখন আমার পেট ব্যথা করছে, তার উপর আবার আমি পারবো না। তোমার মুখটা বন্ধ করো, আমি যা ইচ্ছা তাই করব। তুমি শুধু সহ্য করবা, আর এটাই তোমার কাজ। নেক্সট টাইম আমাকে কোনো রকম বাধা দেওয়ার চেষ্টা করবে না। আমি রেগে গেলে কিন্তু 1 মাস তোমাকে বেড রেস্টে থাকতে হবে। জাঙ্কুকের কথা শুনে জিমিন ভয় পেয়ে যায়। সে বুঝতে পেরেছে জাঙ্কুককে এসব বলে লাভ নেই, কারণ জাঙ্কুকের কাছ থেকে সে অনেকগুলো টাকা নিয়েছে আর বিনিময়ে নিজের শরীরটা জাঙ্কুকের কাছে বিক্রি করে দিয়েছে। জাঙ্কুক তার শরীরের সাথে যা ইচ্ছা তাই করতে পারবে, জাঙ্কুককে বাধা দেওয়ার অধিকার জিমিনের নেই। আচ্ছা, আমি আর আপনাকে বাধা দেব না, কিন্তু প্লিজ রুমে চলুন। এইখানে এসব করতে চাই না, প্লিজ। বাট আমি ড্রয়িং রুমের এক্সপিরিয়েন্স নিতে চাই। সো তুমি চুপ থাকো আর আমাকে আমার কাজ করতে দাও। বেচারি জিমিনের আর কিছুই করার থাকে না, মুখ বুঝে সব সহ্য করা ছাড়া। জাঙ্কুককে সামলানো এত সহজ নয়, কারণ এতদিন পর সেক্সের স্বাদ পেয়ে জাঙ্কুক নিজেকে নিজেই সামলাতে পারছে না, তাহলে জিমিন কি সামলাবে? প্রথম প্রথম হওয়ায় জিমিনের অনেক কষ্ট হচ্ছে, সে কান্না করছে কিন্তু জাঙ্কুকের সেদিকে খেয়াল নেই। টানা 3 ঘন্টা পর জাঙ্কুক জিমিনকে ছেড়ে দেয় আর জিমিনকে জড়িয়ে ধরে। আম সরি বেবি গার্ল, আমি তোমাকে ব্যথা দিতে চাইনি, কিন্তু আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি। আম সরি। জিমিন কিছু বলছে না, শুধু কান্না করছে। জাঙ্কুকের সরিতে তো আর জিমিনের ব্যথা কমবে না। জাঙ্কুক কথা না বাড়িয়ে জিমিনকে কোলে করে উপরে নিয়ে যায় আর দুজনেই ফ্রেশ হয়। তারপর জাঙ্কুক রান্নাঘরে আসে জিমিনের জন্য নুডলস বানাতে, কারণ এটা ছাড়া সে আর কিছুই পারে না। কিন্তু জাঙ্কুক এসে দেখে জিমিন অনেক কিছু রান্না করে রেখেছে। জাঙ্কুকের খুব গিল্টি ফিল হয়, জিমিন তার কেয়ার করছে অথচ সে জিমিনকে কত কষ্ট দিয়েছে। জাঙ্কুক খুশিও হয়, কারণ এই প্রথম সে বাড়ির খাবার খাবে। কারণ জাঙ্কুক তার মা বাবার সাথে থাকে না, সে একা থাকতেই পছন্দ করে, তাই তার মা বাবাও তাকে ডিস্টার্ব করে না। জাঙ্কুক খাবার সার্ভ করে জিমিনকে নিয়ে আসে আর নিজ হাতে জিমিনকে খাইয়ে দেয়। খাবারটা অনেক মজা হয়েছে, থ্যাংক ইউ জিমিনা, অ্যান্ড আই এম সরি তোমাকে এত কষ্ট দেওয়ার জন্য। জাঙ্কুকের উপরটা শক্ত হলেও ভেতরটা খুবই নরম, এটা জিমিন বুঝতে পারে, তাই সে মন থেকে জাঙ্কুককে ক্ষমা করে দেয়। খাওয়া দাওয়া শেষ করে ওরা দুজন ঘুমাতে যায়। জিমিন ভয়ে ভয়ে জাঙ্কুকের পাশে গিয়ে শুয়ে পড়ে, কারণ তার মনে হচ্ছে জাঙ্কুক আবারও তার সাথে ওইসব করবে। কিন্তু জিমিনকে ভুল প্রমাণ করে জাঙ্কুক জিমিনকে জড়িয়ে ধরে। জাঙ্কুকের বুকে মাথা রেখে ঘুমাতে জিমিনের খুব ভালো লাগছিল, তাই সে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। অবশেষে আমি আমার ভালোবাসাকে খুঁজে পেয়েছি। জানি না কেন, কিন্তু যখন আমি তোমাকে প্রথম দেখেছিলাম তখনই আমার মনে হয়েছিল আমার তোমাকেই লাগবে। কথা দিচ্ছি আমি আর কখনোই তোমাকে কষ্ট দেব না। এইসব বলে জাঙ্কুক জিমিনের কপালে একটা কিস করে তারপর ঘুমিয়ে যায়। দুজনই আজকে শান্তির ঘুম ঘুমাচ্ছে। পরের দিন সকালে জিমিনের আগে ঘুম ভেঙে যায়, কিন্তু সে জাঙ্কুককে ডাকে না। তারপর জিমিন নামাজ পড়ে জাঙ্কুকের জন্য ব্রেকফাস্ট রেডি করতে যায়। ঠিক তখনই কলিং বেল বেজে ওঠে আর জিমিন গিয়ে দরজা খোলে। এই মেয়ে, কে তুমি? আর এখানে কি করছো? আর জাঙ্কুক জাঙ্কুক কোথায়? আসলে জাঙ্কুকি তার মা বাবাকে বলেছিল তাড়াতাড়ি তার বাড়িতে আসতে, কিন্তু কেন সেটা বলেনি, তাই জিন এত চিন্তা করছে। জিমিন কিছু বলছে না, কারণ কি বলবে সে বুঝে উঠতে পারছে না। এরই মধ্যে সেখানে জাঙ্কুক এসে উপস্থিত হয়। ও হচ্ছে জিমিন, আমার ওয়াইফ। তোমরা তো এতদিন এটাই চেয়েছিলে, তাই বিয়ে করেই ফেললাম। কিন্তু তুই এইভাবে বিয়ে করলি কেন? আমরা তো তোর ধুমধাম করে বিয়ে দিতে চেয়েছিলাম। দেখো বাবা, আমি জিমিনকে পছন্দ করি, তাই আমি ধুমধাম করে বিয়ে দেওয়া পর্যন্ত ওয়েট করতে পারিনি। আর বিয়ে তো বিয়েই, ধুমধাম করে দেওয়ার কিছু নেই। যাই হোক আব্বু আম্মু, ভাবি কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর। এই ভাবি, চলো তোমার সাথে গল্প করি। তারপর তে জিমিনকে উপরে নিয়ে যায় আর জাকুব তার বাবা মায়ের সাথে কথা বলতে থাকে। ঠিক তখনই সেখানে সুগা আসে, আর সুগা হচ্ছে জাঙ্কুকের বেস্ট ফ্রেন্ড। কিরে জাঙ্কুক, তুই নাকি বিয়ে করেছিস? তা ভাবি কই, আমাকে কি দেখাবি না নাকি? তোর ভাবি উপরে আছে, দেখে আয়, কিন্তু খবরদার ওর সাথে লাইন মারার চেষ্টা করবি না। সুগা জাঙ্কুককে ভেঙাতে ভেঙাতে জাঙ্কুকের রুমের দিকে যাচ্ছিল, ঠিক তখনই সুগা তের সাথে ধাক্কা খায়। উফ, দেখে চলতে পারেন না? ধুর, আমার কপালের 12টা বাজিয়ে দিল। এটা বলে তে রেগে মেগে সেখান থেকে চলে যায়, আর সুগা তের দিকে তাকিয়ে থাকে। জাঙ্কুকের ছোট্ট বোনটা যে এত বড় আর সুন্দর হয়ে গেছে সেটা সে ভাবতেই পারেনি।
যাই হোক, তোমরা যদি কেউ চাও আমি এটা সিজন 2 বানাই সুগা এবং তীর কাহিনী নিয়ে, তো আমি বানাবো, সমস্যা নেই, তোমরা চাইলে কমেন্ট করো। যাই হোক, তারপর সুগা জিমিনের সাথে দেখা করতে যায়, তবে দুজন দুজনকে দেখে বেশ অবাক হয়। সুগা ভাইয়া, আপনি এখানে? আরে জিমিন, তুমি? তার মানে শেষমেশ তুমি ওই জাঙ্কুককে বিয়ে করলে? কি করবো ভাইয়া, এছাড়া যে আর কিছু করার ছিল না। মায়ের টিউমার ধরা পড়েছিল আর চিকিৎসার সব টাকা দিয়ে উনি আমাকে সাহায্য করেছেন, বিনিময়ে আমার তাকে বিয়ে করতে হয়েছে। তারপর জিমিনের সাথে কিছুক্ষণ কথা বলে সুগা জাঙ্কুকের কাছে যায়। জাঙ্কুককে ভাবির সাথে নতুন করে আর কি পরিচিত হব, উনি তো আমার পূর্ব পরিচিত। মানে কি বলছিস তুই? ওকে কিভাবে চিনিস? আরে আমরা তো প্রতিবেশী ছিলাম, আর আমার মা ছিল জিমিনের মায়ের ভালো বন্ধু। কিন্তু কিছু বছর আগে আমরা বাবার ট্রান্সফারের জন্য অন্য জায়গায় চলে যাই, এরপর আর কোনো যোগাযোগ হয়নি। এমনিতে জিমিন অনেক ভালো মেয়ে। সত্যি করে বলতো, তোর আর ওর মধ্যে কোনো সম্পর্ক ছিল কিনা? আরে সম্পর্ক তো ছিলই, মানে আরে আমি তো মজা করছিলাম। ও সবসময় আমাকে বড় ভাইয়ের চোখেই দেখে এসেছে, এছাড়া আর কিছুই না। যাই হোক, জিমিনকে কিন্তু কোনোদিন কষ্ট দিস না, তাহলে কিন্তু আমি তোর মাথার খুলি উড়িয়ে দিব। হ্যাঁ হ্যাঁ, মনে থাকবে আমার। তারপর কিছুক্ষণ কথা বলে সুগা চলে যায় আর জাঙ্কুক জিমিনের কাছে যায়। জিমিন শাড়ি পরেছিল, তাই জিমিনের কোমর দেখা যাচ্ছিল, আর এটা দেখে তো জাঙ্কুক ঠিক থাকতে পারছে না। সে পেছন থেকে জিমিনকে জড়িয়ে ধরে। হঠাৎ করে পেটে জাঙ্কুককে ঠান্ডা হাতের ছোঁয়া পেতেই জিমিন কেঁপে ওঠে। কি কি করছেন? কেন, তোমার ভালো লাগছে না? জিমিনকে কিছু বলতে না দিয়ে জাঙ্কুক জিমিনকে নিজের দিকে ঘোরায় আর কিস করতে শুরু করে। জিমিন বুঝে গেছে এখন তার সাথে কি হতে চলেছে। তারপর জাঙ্কুক আবারও জিমিনকে নিজের করে নেয়। 2 দিনেই জিমিনের যে অবস্থা হয়েছে, সে 6 মাস কিভাবে থাকবে এটা ভেবেই কুল কিনারা পাচ্ছে না। এভাবেই কাটতে থাকে দিন। জিকুক দুজন দুজনের অনেক কেয়ার করতো, আর কবে যে জিমিন জাঙ্কুকের প্রেমে পড়ে যায় বুঝতেই পারে না। আইয়ু সুস্থ হলে জাঙ্কুক আইয়ুকে বাড়িতে নিয়ে আসে, আর ওরা সবাই একসাথেই থাকতে শুরু করে। কেটে যায় 6 মাস। এতদিন ওরা খুশিতে থাকলেও এবার জিমিনের ভয় হতে শুরু করে, কারণ সে যে প্রেগনেন্ট। কিন্তু জিমিন এই কথাটা সাহস করে জাঙ্কুককে বলতে পারছে না। এটা কিসের পেপার? ডিভোর্স পেপার। আমাদের বিয়ের 6 মাস হয়ে গেছে, তাই এখন আমরা ডিভোর্স দিতে পারবো। এই কথা শুনে জিমিনের চোখে পানি চলে আসে। যখন সে ডিভোর্স চেয়েছিল তখন জাঙ্কুক দেয়নি, আর এখন যখন জিমিন জাঙ্কুককে ভালোবেসে ফেলেছে আর জাঙ্কুকের সাথেই থাকতে চায়, তখন জাঙ্কুক ডিভোর্স দেওয়ার কথা বলছে। জিমিন কি করবে, কিভাবে জাঙ্কুককে আটকাবে বুঝতে পারছে না। কি হয়েছে, এভাবে হ্যাং মেরে গেল কেন? যাই হোক, আমি সাইন করে দিচ্ছি, তুমিও করে দিও। এটা বলে জাঙ্কুক যেই পিছনে ঘুরে জিমিন জাঙ্কুককে পিছন থেকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করে দেয়। আমি আমি ডিভোর্স চাই না। আমি যে তোমাকে ভালোবেসে ফেলেছি জাঙ্কুক, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। প্লিজ তুমি আমাকে ছেড়ে যেও না। জিমিন কান্না করছে। জাঙ্কুক স্মাইল করে জিমিনকে সামনে এনে শক্ত করে জড়িয়ে ধরে। আমি তো এটাই চাইছিলাম, যাতে তুমি নিজে থেকে আমাকে ভালোবাসার কথা স্বীকার করো। আমিও তোমাকে অনেক ভালোবাসি, আর যদি ডিভোর্স দেওয়ারই হতো তাহলে আমি তখনই দিয়ে দিতাম, এতদিন ওয়েট করতাম না। আর এটা ডিভোর্স পেপার না, বরং এটা তোমার প্রেগন্যান্সি রিপোর্ট। তো তুমি কিভাবে জানলে যে আমি প্রেগনেন্ট? ওই দিন যখন তুমি অজ্ঞান হয়ে গিয়েছিলে তখনই জানতে পেরেছি তুমি প্রেগনেন্ট। শিওর হওয়ার জন্য টেস্ট করেছিলাম, কিন্তু তোমাকে কিছু জানাইনি, ভেবেছিলাম রিপোর্ট হাতে পেলে সারপ্রাইজ দেব। কিন্তু এর আগেই মা তোমাকে সব কিছু বলে দিয়েছে যে তুমি প্রেগনেন্ট। জিমিন জাঙ্কুককে ছেড়ে দেয়, অভিমান করে সেখান থেকে চলে যেতে নেয়, কিন্তু জাঙ্কুক জিমিনকে পেছন থেকে জড়িয়ে ধরে। আম সরি বেবি, প্লিজ আমার উপর রাগ করে থেকো না। তুমি আমার সাথে কথা না বললে আমার ভালো লাগে না। এখন চলো সবাইকে খুশির খবরটা দেই। এটা বলে জাঙ্কুক জিমিনকে নিচে নিয়ে যায় আর সবাইকে জিমিনের প্রেগন্যান্সির কথা জানায়। সবাই খুব খুশি হয়, আর এভাবেই কাটতে থাকে জিকুকের দিন। এক রাতের বউ হবার কথা ভেবেছিল জিমিন, কিন্তু ভাগ্য তাকে জাঙ্কুকের সারা জীবনের বউ বানিয়ে দিয়েছে। স্টোরিটা কেমন হয়েছে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, অ্যান্ড তোমরা যদি চাও তাহলে আমি বিলিভলেস লাভ স্টোরিটা কন্টিনিউ করব। সো আজকের মতো এই পর্যন্তই। টাটা, আল্লাহ হাফেজ।